দেখতে দেখতে আরো ১ সপ্তাহ কেটে গিয়েছে। নাইম একবারও আসেনি বাসন্তীর দুয়ারে। তবে এসেছে চৈতালি, অনিমেষ বহুবার। বাসন্তী প্রায় ভুলেই বসেছে নাইমের অপেক্ষা। সে তার মতো নিজের কাজে ডুবে থাকে। আজও বাসন্তী নিজের কাজে ব্যস্ত। দোকানের হিসেব নিচ্ছে ম্যানেজার থেকে নিজের শোয়ার ঘরে বসেই। এমন সময় সাহেরা বানু ছুটে আসেন। হাঁপাতে হাঁপাতে বলেন, এসেছে, তোমার সাথে কথা বলতে চাই বৌমা। বাসন্তীর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। আজকাল কাজ থেকে সবকিছু ঊর্ধ্বে রাখে বাসন্তী। আইপ্যাডে চোখ রেখেই সে শুধায়, এভাবে দৌড়ানোর কি আছে মনি? যে আসুক বসতে বলো, আমি কাজ শেষ করে আসছি নিচে। দুঃখিত মিসেস খান, আমি কারোর জন্য অপেক্ষা করতে অভ্যস্ত। পরিচিত ভার কণ্ঠ শুনে সচকিত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকায়। নাইম ফাজ খান দাঁড়িয়ে। অনিমেষ নেত্রে তাকে দেখিয়ে যায় বাসন্তী। এই ছেলে তুমি কে? নাইমের পুনরায় মুখ খোলায় ঘোর ভাঙে বাসন্তী। যে চেপে যায় মাথায়। এতদিন খোঁজ খবর নেই, এখন এসেই তার উপর তদারকি, কিছুতেই মেনে নিতে পারবে না সে। ও আমার শোরুমের ম্যানেজার নাহিদ, তাই না নাহিদ? জি জি ম্যাম। নাইমের বাজ পাখিনার তীক্ষ্ণ চাহনিতেই কেঁপে উঠছে সদ্য 22-এর গণ্ডি পেরোনো ছেলেটি। নাইম খুবই ক্রোধান্বিত আজ। দাঁতে দাঁত চেপে আদেশ করল, মিস্টার নাহিদ, আপনি আজ বাড়িতে যান। আজ আর কোনো কাজ নেই আপনার। যুবক কোনো শব্দ ছাড়াই ঘর ত্যাগ করে। নাইম ইশারায় সাহেরা বানুকে চলে যেতে বলে। তিনি অনশব্দের দরজা চাপিয়ে চলে যান। কাজ হবে অফিসে, ড্রয়িং রুমে। বেডরুমে কিসের কাজ? ফার্দার যেন এমন না দেখি। বাসন্তী ক্ষুদ্র চোখে তাকায় নাইমের কথা শুনে। বলে, আপনি বলার কে? নিশ্চয়ই আপনার সাথে মিডিয়ার লোকদের কাছে ইন্টারভিউ দেওয়ার আবেদন নিয়ে এসেছেন। আপনার কাছে তো তাই সব। নিজের জীবনের পর বাকি সবাই মরুক তাতে কি? এই বাক্য যেন অগ্নিবাণ হয় নাইমের জন্য। দপ করে নিভে তার রাগ। মোটেও না। আমি আমার মেয়ে আর স্ত্রীকে দেখতে এসেছি, কোনো ইন্টারভিউ ফিন্টারভিউর জন্য আসিনি। হ্যাঁ, নাইম ফাজ খান যে সবকিছুই করে নিজের স্বার্থে বা নিজের ইমেজ আর সম্মানের জন্য, সে নাকি কোনো কারণ ছাড়া দেখতে এসেছে, এটাও বিশ্বাস করতে হবে এখন? বিশ্বাস অবিশ্বাস তোমার বিষয়। আমার অন্তরের কথা একমাত্র আমার আল্লাহ আর আমিই জানি। যাকে এখন নাহিবাকে তৈরি করে দাও। নিজেও একটা ভালো সুতি শাড়ি পরে তার উপর একটা খিমার পরে নাও ভালো দেখে। কেন? ভ্রু কুচকায় বাসন্তী। আমরা এক জায়গায় যাচ্ছি তাই না? আমি কোথাও যাব না। নাহিবা আপনার মেয়ে, মন চাইলে তাকে নিয়ে যান। বাসন্তী মুখের উপর না করে দেয় ইচ্ছাকৃতভাবেই। যুবককে উত্তেজিত করার প্রচেষ্টা আর কি। কিন্তু তাকে অবাক করে নাইম চেহারাতেও রাগের ভাব আসে না। বরং বেশ শান্ত কণ্ঠে বলে, নাহিবা আমার মেয়ে, তুমি বুঝি কিছু নাও? আমার স্ত্রী তুমি। তুমি নিজে তৈরি হবে নাকি আমি তৈরি করব? অনেকদিন প্র্যাকটিস না থাকলেও আমি পটু বড় এই কাজে। আজও পারবো। বুক মচড়ে উঠে বাসন্তীর। গলা শুকিয়েও আসছে বড়। প্রেমিকের রাগের উপর প্রতিবাদ করার শক্তি থাকে, তবে অসভ্যতায়, প্রেমের অসভ্যতা হ্যামলকের মতন। বিষাক্ত হলেও তা আপন মায়ায় বিমোহিত করতে কখনোই যেন ব্যর্থ নয়। তবুও আজ বাসন্তী বিন্দু পরিমাণও দুর্বল হতে চায় না এই যুবকের সম্মুখে। নিজের অনুভূতির প্রতিটি বিন্দু বিন্দুকে গুটিয়ে নিল সে। বাহ, আজ আপনার মনে পড়লো আমি আপনার স্ত্রী? কটা মাস হয়েছে আমি আপনার বাড়ি ত্যাগ করেছি, একবারও তো খোঁজ নিতে আসেননি। যেহেতু ছেড়েই দিয়েছিলেন, এই এখনো তেমনিই থাকুন না। ভ্রুক্ষেপহীন নাইম। একটু বিচলিত হলো না সে, বরং আগের মতোই গম্ভীর মুখশ্রী এবং শীতল ভঙ্গি তার। ছাড় দিয়েছিলাম, ছেড়ে দেনি। খেয়াল করে দেখো দূরে, তবে আমার সীমানার মাঝে উড়েছেও এতকাল। তোমাকে বলেছি না একদিন, আমার মৃত্যুতেও তুমি আমার ছায়াতলে মুক্ত হবে না। তোমার ভালোর জন্যই তো আসিনি, যাতে নিজের এনজিও, শোরুম আর কাজে মনোযোগ দিতে পারো ঠিকঠাক ভাবে। আর দিয়েছো তো। 1 মাসই তো বেশ ভালো পর্যায়ে তোমার স্টোর। যাকে এখন তাড়াতাড়ি তৈরি হও। মাদ্রাসার সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আজ নানিমার মৃত্যুবার্ষিকী, বহু কাজ আমার। বাসন্তী নানিমার মৃত্যুবার্ষিকীর বিষয় জেনে আর কথা বাড়ায় না। চুপচাপ আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পূর্ণতাকে বেলে মাছের ঝুড়ি রান্না শেখাচ্ছে ফাহিমের খালা সামিরা। যুবতী নিজ উদ্যোগে শিখছে। রান্না শেষে পূর্ণতার হাত ধরে বিনীত ভঙ্গিমায় তিনি বলেন, মা, তুমি আমার শেষ বিশ্বাস। আমার ছেলেটা, আমি নিঃসন্তান বাবাহারা ফাহিমকে বুকে আগলে ফেলেছি। আমি আর আমার স্বামী। আমার স্বামীর মৃত্যুর পর ফাহিমদের সাথেই থাকতাম, কিন্তু চৈতালিকে বিয়ে করে আনার পর খেয়াল করলাম মেয়েটা প্রায়শই ফাহিমের সাথে তর্ক জুড়ে দেয়। আমার থাকা নেই। তাই ছেলের মায়া ছেড়ে স্বামীর ভিটেতেই চলে যাই। তাও যদি সুখ হয় ছেলের। ফাহিম কত আসতে বলেছে, আসেনি আর একবারও। শেষে ফাহিম অনেক কাকতি মিনতি করে তার প্রয়োজন বলে। জানায় চৈতালি আর তার না কি ডিভোর্স হচ্ছে। সেও সদ্য সুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে। আমি ছুটে আসি।
জানি তো আমার ছেলেটা কত ভালোবাসে মেয়েটাকে। ফাহিমের বোন মানে আমার ভাগ্নি থেকে জানতে পারি চৈতালির কুকর্ম। এরপর প্রতিদিন আমার ছেলেটাকে ভাঙতে দেখেছি। ভাবলাম বিয়ে দিলে ঠিক হবে, কত যে মেয়ে দেখলাম সে মানলো না। আমার মনে হলো চৈতালিই পারে তাকে সুখ দিতে। ভাবলাম বুবুকে নিয়ে না হয় আমি আমার বাড়িতে রাখবো, তবুও মেয়েটা ফিরুক, আমার ছেলে সংসার করুক এবার। চৈতালিকে কতবার কল করেছি, নির্দয়া আমার পরিচয় দেওয়া মাত্রই কেটে ব্লক করে দিয়েছে। তুমি এখন একমাত্র আশ্রয় মা। আন্টি, আপনি যে কি বলেন না, আমার এত বড় কলঙ্কিত অতীত সত্য জানা মাত্র আপনি আশ্রয় দিয়েছেন। এই ঋণীতে আমি কোনো কালে শোধ করতে পারবো না। যেখানে আমার আপন বাবা মাই আমাকে আমার দ্বিগুণ বয়সী লোকের কাছে টাকার বিনিময়ে, তাদের কি দোষ? আমার তো বিয়েও হচ্ছিল না। হু হু করে কেঁদে দেয় পূর্ণতা। মধ্যবয়স্ক নারীটি আদরের ছলে চোখ জোড়া মুছে দেন। কাঁদিস না, যা হয়েছে তাতে তোর দোষ ছিল না। কত মেয়ে ছিল যৌবন সামলাতে না পেরে কিংবা টাকার বিপরীতে সতীত্ব বিলিয়ে দেয়। তোকে তো কিছু জানোয়াররা, তুই পবিত্র, তোর কেন হবে পীড়া? অপবিত্র তো ওই জানোয়ারগুলো। আল্লাহর কাছে যা, নিজে পরিশ্রম দিয়ে সব ঠিক থাকলে তোরও ভরা সংসার হবে আমার ফাহিমের সাথে। তাই তো চাই। সাক্ষী আমার প্রতিটি ইবাদত। ফাহিমার আপনারা আমার শেষ আশ্রয়, না হলে মৃত্যু ছাড়া উপায় নেই। আপনি না বললেও আমি আমার সর্বোচ্চ দিব, কিন্তু আমার সত্য জেনে গেলে উনি যদি ঘৃণা করে আমায়, ওনার ঘৃণা আমি নিতে পারবো না। আমরা সুশিক্ষিত পরিবার পূর্ণ। আমার ছেলেও আমার শিক্ষায় শিক্ষিত। এতটা ছোট মন ওর হবে না যে তুমি যে ভুলে সামান্যতম দোষী নয় তার জন্য তোমাকে শাস্তি দিবে। শুধু একবার ওর মনে একটু জায়গা করো, তোমাকে রানীর মতন রাখবে, যেমনটা রাখতো চৈতালিকে। আফসোস মেয়েটা বুঝলো না। ফাহিমের খালা সামিরা রহমানের মুখে তৃপ্তির হাসি। তিনি জানেন এই মেয়ে সুখী করবে ফাহিমকে, কারণ যে নিজে অতটা যন্ত্রণা পেরিয়েছে, এতটা অপ্রাপ্তির মধ্য দিয়ে গিয়েছে, সে আর যাই হোক আগত সুযোগ আগলে রাখতে ভুল করবে না। সামিহা রহমানের পূর্ণতাকে দেখার পর থেকে কেমন চেনা চেনা লাগছিল। পরিচিত এক মেয়ের সাথে যেন সাদৃশ্য পাচ্ছিল। পরে মনের ভুল ভেবে নেয়, কিন্তু 3 দিনের মাথায় রাতে পানি পান করতে উঠলে পূর্ণতা তাহাজ্জুদের নামাজে করা আকুতি শুনে জানতে পারেন তার ভ্রান্তিই সঠিক। তিনি শুনতে পান পূর্ণতা মোনাজাতে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ, আমার উপর সদয় হও। কি এমন গুনাহ করেছি আমি আল্লাহ, যার জন্য আমার সাথে এমন হলো? ওই পশুটা আমাকে সারা রাত খুবলে খেয়েছে, অথচ মানুষের চোখে দোষী আমি। জীবনে কোনোদিন পর্দা ছাড়া বের হইনি। গায়ের মাহরমের সাথে কথা অবধি বলিনি, তবুও আমি চরিত্রহীন। আমার পরিবারের কাছেও। কেন? কেন? পৃথিবী ঘৃণ্য চোখ থেকে বাঁচতে 4 দেয়ালের মাঝে বন্দী হয়েছে আজ থেকে 2 বছর আগে। কিন্তু তাতে কি আর আপন মানুষদের কটাক্ষ থেকে বাঁচা যায়? পরের দেওয়া কষ্ট লাঞ্ছনা মানা যায়, তবে আপন মানুষের? আমারও তো স্বামী সংসারের আকাঙ্ক্ষা আল্লাহ। তবে আমাকে কেন এত অযোগ্য করা হলো এসবের? কেন আজ আমি আমার পরিবারের কাছে খদ্দরের কাছে বিক্রি করার এক পণ্য হয়ে গিয়েছি? তিনি নিশ্চিত হন এই মেয়ে আসলে তাদের এলাকার হামিদ ব্যাপারীর মেয়ে, যাকে প্রায় 2 থেকে 3 বছর আগে এলাকারই এক কুখ্যাত গুন্ডা মাদ্রাসা থেকে আসার পথে অপহরণ করে ধর্ষণ করে তার বাসার সামনে ফেলে রেখে যায়। এই ঘটনার পর মেয়েটিকে আর কোনোদিন বাড়ি থেকে বের হতে দেখতে পাওয়া যায়নি। বহুদিন না দেখাতেই চিনতে একটু সন্দেহ হচ্ছিল সামির রহমানের। পরে সামনে এসে পূর্ণতাকে তিনি জিজ্ঞাসাবাদ করেন, জানতে পারেন কেন পূর্ণতা বাড়ি থেকে পালিয়েছে আর কতটা প্রয়োজন তার এই আশ্রয়। সব শুনে আর ঘাটেন না বিষয়টা তিনি। হুট করে তার দৃষ্টি আকর্ষণ করে ফাহিম ও পূর্ণতার বন্ধুসুলভ সম্পর্ক। আশার প্রদীপ জ্বলে তার হৃদয়ে। যদি এবার একটা গতি হয় একমাত্র পুত্রের। তারপর থেকে তার প্রতিটি কর্ম দোয়ার অন্তরালে শুধু পূর্ণতা ও ফাহিমের মিলনের আকাঙ্ক্ষা। এদিকে পূর্ণতার আগে থেকেই কিছুটা সম্মানজনক অনুভূতি জন্মেছিল ফাহিমের প্রতি। চৈতালির ব্যাপারে শুনে সহানুভূতি ও নিজের চাওয়া পূরণের তীব্র ইচ্ছে জন্ম হয়। এ যেন উভয় পক্ষের কাছে স্বর্ণ সুযোগ, যা কেউ হাতছাড়া করতে ইচ্ছুক নয়। বাসন্তী বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে শীতল বায়ু অনুভব করছে। আপন ধ্যানে মগ্ন রমণী। নাইম তার বেডরুমে মেয়ের সাথে খেলছে। বাসন্তী ভেবেছিল তাদের মাদ্রাসা থেকে মোস্তফা বাড়িতে পৌঁছে দিয়ে নাইম নিজ বাড়ি ফিরবে, কিন্তু তেমন কিছুই হয়নি। বরং সে নিজেও ঢুকেছে এ বাড়িতে। সে যে ঢুকেছে আর বের হয়নি। কেমন আছো? যেমন রেখেছিলেন তার থেকে অনেক ভালোই। তবে ভালো তো আদৌ ভালো আছি কিনা তা জানা নেই। অভিমান প্রচুর আমার উপর। অভিমান তো ভালোবাসার মানুষের উপর থাকে। তবে ভালোবাসা বুঝি ফুরিয়ে গেছে তিক্ততার বিষে? ভুলে গেছো? ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না, তবে ভালোবাসা যখন অতিরিক্ত তিক্ততায় প্রলেপ যুক্ত হয়ে পড়ে, তখন তা আর বয়ে বেড়ানো যায় না। তাছাড়া যে আমাকে ভালোবাসেইনি কখনো,
যাকে সর্বক্ষণই আমি ভুল ভেবেছি, ভুল জেনেছি, তাকে আবার কি করে ভুলবো? যদি আজ বলি ভালোবাসি, গায়ক সাহেব অভিনয়টা এবারও বড্ড অকৃত্রিম, তবুও আজ মন গলেনি। দীর্ঘশ্বাস ফেলল নাহিম। গম্ভীর গলা কেঁপে কেঁপে উঠল যেন। ক্ষমা চাইবো না। আমার চোখেই আমি তা পাওয়ার যোগ্যতা রাখি না। শুধু এটুকু বলবো, অসুস্থতা আর বিরহ আমাকে তোমায় ভালোবাসতে শিখিয়েছে বসন্ত। বেরিয়ে গেল সে। বাসন্তের ধ্যান ভঙ্গ হলো। তার কাছে মনে হলো পুরো ঘটনাটি এক স্বপ্ন মাত্র। তবুও মন আনচান করছে তার। দ্রুত বাইরে যেয়ে সারা ঘর দেখলো। নাহিবা ঘুমিয়ে আছে, তবে নাইমের অস্তিত্বের জন্য বিলীন হয়ে গিয়েছে। নিচে নামে সে। সায়রা বানুকে জিজ্ঞেস করতে তিনি জানান নাইম বেরিয়ে গিয়েছে কয়েক মিনিট আগে। হনহন করে নিজের ঘরে চলে আসে সে। অশ্রুসিক্ত হয়ে পড়ে বাসন্তীর চোখ জোড়া। পরক্ষণে রিনরিনে গলায় বলল, যা হয়েছে ভালোই হয়েছে। না হলে কি আর মনটাকে এত খুলে রাখতে পারতাম তার সামনে? না হলে রাগে, না হলে আবেগে অনুভূতিগুলো চাপা পড়তো। বেশ কয়েকদিন কেটে গিয়েছে নাইমের নানিমার মৃত্যুবার্ষিকী। এর মাঝে একবারও নাইম আর এই বাড়ির দুয়ারে এসে দাঁড়ায়নি। বাসন্তীর দিন কেটেছে কাজে ডুবে। আর রাত্রির সমাপ্তি ঘটেছে নাইম নামক অনুভূতিতে নিমজ্জিত হয়ে। বাসন্তী বর্তমানে উষ্ণ চা একটু একটু গলাৎকরণ করতে করতে ভাবছে, তার তো খুশি হওয়া উচিত, ফিরে যাওয়া উচিত নাইমের কাছে। বাসন্তীর তো জীবনে এই একটাই অপূর্ণ স্বপ্ন কামনাই ছিল। তবে এখন যখন স্বপ্ন পূরণ হয়েছে, সে আগলে নিচ্ছে না কেন? উত্তর পেল না। শুধু জানে তার মনের গহীনে কোনো একটা কিছু আছে যার দ্বারাই বাধাপ্রাপ্ত সে। কি তা কে জানে। ভাবনার মাঝে দুজন গৃহপরিচারীকে হাসাহাসি ও কথোপকথন শুনতে পায় সে। জানিস, ছোট মালিকের ইন্টারভিউ দেখাচ্ছে আরস চ্যানেলে। কি যে সুন্দর লাগছে না ওনাকে! মন চাচ্ছে ঠাস করে একটা চুমু দিয়ে দিই। তা যা বলেছিস, তার উপর ওনার গান! আরে, ছোট মালিকের তো বিশেষত্বই এটা যে উনি কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়া গান গায়। ওনার গানের গলা তো পুরাই মধুর। রাগে গা পিলপিলাচ্ছে বাসন্তীর। ভেংচি কেটে বলল, আমার জামাইয়ের দিকে জরিনা থেকে ক্যাটরিনা সবাই নজর কেন যে দেয়? তারপর কিছু একটা ভেবেই বেডরুমে ঢুকে সে। ছোট্ট একটা 12 ইঞ্চির এলসিডি লাগানো রুমটায়। সেটা ছেড়েই ইন্টারভিউ বের করে বসে সে। সে চ্যানেলটি আনতেই দেখতে পায় ইন্টারভিউয়ার নাইমকে বলছে, বাসন্তী ম্যাম ও আপনার সম্পর্ক নিয়ে অনেক ধোঁয়াশা। এই বিষয়টা নিয়ে আপনারা কেউ মুখ খুলছেন না কেন? ধোঁয়াশাময় বিষয়গুলি বেশ আকর্ষণীয়। তবে আমাদের সম্পর্কটাও না হয় তেমনই থাক। আপনাদেরও তো লাভ এতে, টিআরপি তো এই সুযোগে ভালোই লুটছেন। জবাব দিয়েই ভুবন ভোলানো মুচকি হাসি দিল নাইম। নীল চোখ জোড়া যেন ঝলকানি দিয়ে উঠল সাথে। অষ্টাদশী যুবতী ইন্টারভিউয়ার অপমানে ও অপমান বোধও করলেনই না, বরং নজর ঝুঁকে লজ্জারাঙ্গা হাসি দিল। স্যার, এভাবে হাসবেন না। আপনার হাসির যে কত হৃদয়ঘাতক তা যদি জানতেন। আর শ্যামগরনের নীলমণি তো আহা! যাকগে, একটা গান শোনাবেন না এতদিন পর ফিরে এসে? একটা নতুন গানের গাই, প্রিয়কার উদ্দেশ্যে লেখা। অবশ্যই। নাইম গাইতে শুরু করলো। তুই ছিলিস, তুই আছিস, তুই আমার আকাশে রংধনু হয়ে ভাসিস। তোর নামটুকু হৃদ পাথরে লেখা, চাইলেও মুছবে না কখনই। ভালোবাসি, ভালোবাসবো, কতবার বললে তুই বুঝবি? অভিমানের দেয়ালের ওপারে তুই ঘুমাস বড়ই স্বস্তিতে। এপারে নির্ঘুম রাত্রি কাটে, অনুতাপের না বিরহতে কে জানে, কে খবরটুকুই বা রাখে। ভুল করেছি জানি, মানি অপরাধী আমি, যোগ্য নই তোর আর। তবুও হৃদয় পুড়ে প্রণয়ের দহনে কি করে বাঁচবো উপায় খুঁজে পাই। আমি জানি না, জানি না, আমি জানি না। শুধু জানি তুইহীনা আমি কিছু না। এক ক্লান্ত পথিক পথ হারিয়েছে যে, তৃষ্ণার্ত কোকিল বসন্ত দেখেনি যে। আমি হারাতে চাই তোর শহরে আবার, পথ খুঁজে নিতে চাই তোর হৃদয়ের, ফিরে পেতে চাই বসন্তকে। কারণ তুই ছিলিস, তুই আছিস, তুই আমার আকাশে রংধনু হয়ে ভাসিস। বাসন্তীর সারা শরীর শিহরিত হলো। এই প্রথমবার নাইমের গান শুনে এমন বোধ করছে। কারণ একটাই, এই প্রথমবার নাইম প্রকৃতপক্ষে অনুভূতি নিমজ্জিত কিছু তার জন্য গেয়েছে। আর তা বোধ করার ক্ষমতা রমণীতা রাখে। তবুও যে তৃষ্ণার্ত এই পথিক নাইমের আকুতি তার হৃদয়ের মরুভূমি ভেজালো না। এমন কোন অনুভূতির বাদ দিয়েছে কে জানে। ফাহিম দরজা খুলতেই দেখতে পায় কুর্তি পায়জামা পরিহিতা এক রমণী সামিরা রহমানের গলে গলা ছেড়ে গান গাচ্ছে। অর্ধভেজা চুলে ঢেকে আসছে হাঁটু নিচ অব্দি। উল্টো দিকে ফিরে হাঁটায়, ঠিক দেখতে পাচ্ছে না যুবক। যদিও সে জানে এ নারী পূর্ণতা। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসান রাজা পেয়ারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। গাইতে গাইতে দরজার দিকে ঘুরতেই হতবাক হয়ে গেল পূর্ণতা। নিজের হাত দিয়ে গা জড়িয়ে নিল। ফাহিমও তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরল। তুমি দরজা বন্ধ করনি কেন? আর কাপড় চোপড় ঠিকঠাক রাখতে পারো না? এটা তো তোমার পরপুরুষ থাকে। সখা,
আপন ছাড়িয়াছে মোরে, পরে করে লালন। এখন আর কেউ আপন, আর কেই পর। ওড়না গায়ে মাথায় জড়াতে জড়াতে উত্তর দিল পূর্ণতা। আজও পূর্ণতার কথার মানে ধরতে পারল না ফাহিম। মানে কিছু না, এখন এদিকে ঘুরতে পারেন। আর আমি লক করিনি তো কি হয়েছে? আপনিও তো নক করেননি। হয়েছে? তোমার সাথে এখন তর্ক জোড়ার আমার ইচ্ছে নেই। এক কাজ করো, খালাকে নিয়ে মার্কেটে যাও। আমার বসের ছেলের বিয়ে, সেখানে যাওয়া লাগবে। তো কাপড় চোপড় কেনা লাগবে না? তোমার তো বিয়েতে পড়ার মতো তেমন কিছু নেই। আপনি কেন দিবেন কি? আপনি আমার। হক চুকিয়ে গেল ফাহিম। নিরুত্তর রইল। পূর্ণ দৃষ্টিতে একবার তাকে হাড়তাড় করে বেরিয়ে গেল। পূর্ণতা হাসলো। তারপর তৈরি হয়ে মার্কেটে চলে সামিরা রহমানকে নিয়ে। সেখানে পরিচিত মুখ চোখে পড়তেই তাড়াতাড়ি সামিরা রহমানকে নিয়ে বাড়ি ফিরে সে। চৈতালি দোলনায় বসে চন্দ্রবিলাস করছে। খানবাড়ির ছাদটায় বিশেষ এক ব্যবস্থা আছে। ছাদের উপর ছোট্ট দুই কামরার ঘর, উপরে মন রূপ করা। চন্দ্রবিলাসের জন্য একটা স্থান। চৈতালির খুব ভালো লাগে এখানে। তবে আফসোস, ভালো লাগা ভাগাভাগি করার মতো মানুষ নেই। সে নিজ উদ্যোগে হারিয়েছে। আর মনে বিড়বিড়ায় সে। অনুভূতি, তুমি কেন এত একা? বিবেক, তুমি কেন দাওনি আগে সাড়া? মিস চৈতি, এত রাত করে এখানে কি করছেন? মেয়েদের জিনভূতের ভয় থাকে, আপনার নেই নাকি? হাসিমাখা কণ্ঠ ও মুখস্থিতে শোধালো অনিমেষ। এগিয়ে দিল বাম হাতের এক কাপ কফি। চৈতালি ম্লান হেসে হাতে নিল তা। এক চুমুক মুখে নিল। বাহ, বেশ ভালো বানান তো আপনি। হয়তো আগে রাত রাত জেগে পড়ার জন্য বানাতে বানাতেই ভালো হয়ে গেছে মনে হয়। নিঝুম রাত্রি, নিশ্চুপ দুই মানব। অনিমেষ একবার পলক্ষীনভাবে চৈতালিকে পর্যবেক্ষণ করলো। ধূসর রঙের থ্রি পিস পরনে, জিন্স, ফ্যাকাশে চেহারা, মলিন হাসি, কষ্টে টৈটুম্বুর দাগ পড়া নয়ন যুগল। তবুও কেন যে স্নিগ্ধ লাগে। হয়তো পবিত্রতার ছাপটা। কুকু করে শুকনো কেশে নীরবতায় বাধা দান করে অনিমেষ। চৈতালির চোখ তুলে তাকায় তার দিকে। জিজ্ঞাসু দৃষ্টি রমণীর। শুকনো ঢোক গিলে যুবক। মাইন্ড করবেন না, একটা প্রশ্ন করব? আপনার ফিরে যেতে মন চায় না ফাহিমের নিকট? অনেক তো হলো, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত। আপনি তো জানেন এই ফাহিম মিথ্যে বলছে, সে কোনো বিয়ে করেনি। তাছাড়া এতকাল নিজের স্থান অযত্নে ফেলে রাখা উচিত নয়। সুযোগ সন্ধানী মানুষের অভাব নেই দুনিয়াতে। কারণ যা আমাদের নিকট এভারেজ বা কম মূল্যবান, তা হয়তো কারো চোখে দামি। তাই যখন তখন শূন্যস্থান দখল হতে পারে। আমি তো তাই চাই। কেউ আসুক, অধীনে নিক ওকে। আমি ওর যোগ্য আর নই। বিশ্বাস করেন, ক্ষমা চাওয়া তো দূরে থাক, ওর সামনে দাঁড়ানোর অব্দি আমার সাহস নেই। তার উপর আপনারা সিঙ্গাপুর যাওয়ার পর অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার দেখিয়ে জানতে পেরেছি আমার মা হওয়ার চান্স খুবই কম। অনেক তো পুড়িয়েছি ছেলেটাকে। নিজের অপূর্ণতার ভোগান্তি ওর হোক চাই না। ও ভালো থাক অন্য কারো সাথেই, যে পরিপূর্ণ করবে ওকে। চৈতালির কথায় ফ্যাল ফ্যাল চাহনিতে তাকায় অনিমেষ। সেদিকে ধ্যান নেই চৈতালির। সে কেমন যেন বিব্রত হয়ে পড়েছে। সব ছেড়ে ছুড়েই নিচে চলে যায় সে। অনিমেষ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। শুক্রবার দুপুর গড়িয়েছে মাত্র। তবুও উষ্ণ পরিবেশ। ফাহিম নতুন প্রজেক্ট সম্পন্ন করায় ব্যস্ত। পূর্ণতা ফাহিমের মায়ের পা মালিশ করে দিচ্ছে। সাথে সামিরা রহমানের সাথে পুরো দমে আড্ডা তো আছে। এমন সময় ক্লিং ক্লিং শব্দে ধ্যান ভঙ্গ হয় সবারই। পূর্ণতা সামিরা রহমানকে উদ্দেশ্য করে বলল, আন্টি আপনি বসেন, আমি দেখছি কে এসেছে। লক ঘুরে দরজা খুলে চোখ তুলে কে এসেছে দেখার আগেই জোরালো এক থাপ্পড় পড়ে পূর্ণতার গালে। রমণীর স্নিগ্ধ শুভ্র কপলে গোলাপের ন্যায় টকটকে লাল হয়ে উঠে হাতের ছাপ বসে গেছে। স্তম্ভিত হয়ে তাকাতেই দেখতে পায় তার বাবা হামিদ ব্যাপারী, ভাই প্রবীণ ও কিছু মানুষজন দাঁড়িয়ে। সে অস্পষ্ট ভাবে বাবা শব্দটি উচ্চারণ করতেই ধমক দিয়ে ওঠেন হামিদ ব্যাপারী। চুপ, তুই পাপড়ি মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবি না। লজ্জা করে না? একবার তো আকাম করায় মা নির্দেশ মারলি, আবার মারলি ভাইটা? আরে আব্বা, ও আপনার কথা ভাববে কেন? জুটাইছে না? প্রবীণ রাগান্বিত সুরে বলল। ফুপিয়ে কেঁদে ওঠে পূর্ণতা। হামিদ ব্যাপারীর মেয়ের অশ্রুতে কোনো ভাবনা নেই। তিনি বকা দিতে দিতে সেই সময়টুকুও পাচ্ছেন না। চেঁচামেচি শুনে বসার ঘরে আসে ফাহিম ও সামিরা রহমান। সামিরা রহমান প্রথম দেখাতে হামিদ ব্যাপারীকে চিনে ফেলেন। তাই তিনি কথা না বাড়িয়ে পূর্ণতাকে আগলে নেন। ফাহিম ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আপনারা কারা? ভদ্রতা বজায় রাখুন। আর পূর্ণতা, তুমি কাঁদছো কেন? আমরা কারা? তুমি যে মেয়েকে নিয়ে ভাবছো আমরা সেই মেয়ের পরিবার। বিয়ে তো করবে না আমার মেয়েরে। শুধু ফাত্রামি করতেই আনছো, বুঝি না আমি? হোয়াট? কার কথা বলছেন আপনি? ওয়েট, পূর্ণতার কথা? আপনি ভুল বুঝছেন। আমি অফিস থেকে ফেরার পথে দেখি কিছু নেশাখোর ছেলে ওর ক্ষতি করার চেষ্টা করছিল। আমি ওকে বাঁচাই। তারপর জানতে পারি ও কানাডা স্টুডেন্ট ভিসা পেয়েছে। তা রেখে নাকি আপনারা এক বুড়োর কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন। তাই ওকে আমি আশ্রয় দিয়েছি। এই তো দিন কয়েক সামনেই ওর ফ্লাইট। পূর্ণতা, তুই ওকে এসব বলেছিস?
ভীত মুখশ্রী নত দৃষ্টিতে কোন রকম মাথা ঝাঁকে পূর্ণতা। শুনে হামিদ ব্যাপারী হুঙ্কার দিয়ে ওঠেন, আরে আপনি রাখছেন কেন? আপনার তো আলহামদুলিল্লাহ বলা উচিত আপনার মেয়ে সেফ আছে, আবার এত ভালো পর্যায়ে যেতে পারছে, কোনো ক্ষতি তো হয়নি। আর কি ক্ষতি হবে? যা ক্ষতি হওয়ার তা তো 3 বছর আগে হয়েছিল। ব্যথিত কণ্ঠ বয়স্ক পুরুষটি। সামিরা রহমান আবেদন করেন, ঘরে বসে কথা বলি ভাই সাহেব, মানুষজন দেখছে, খারাপ দেখায় বিষয়টা। সামিরা রহমানের দিকে না তাকিয়েই সায় জানান হামিদ ব্যাপারী। ছেলে ও সাথে আসা লোকগুলোকে নিয়ে সোফায় বসেন। চোখ উঠিয়ে খেয়াল করেন সামিরা রহমানকে। ভাবি, আপনি মোতালেব ভাইয়ের বউ না? আপনি তো আমার মেয়েকে চিনেন, তবে জানালেন না কেন? সবই তো জানা আপনার। একটু অপ্রস্তুত হয়ে পড়েন সামিরা রহমান। ফাহিমের কৌতূহল ক্ষণে ক্ষণে বাড়ছে। উত্তেজনা ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে আমাকে কেউ বোঝাবে? আসলে বাবা, এই শয়তান মেয়ে তোমাকে মিথ্যা বলেছে। ওর 3 বছর ধরে পড়ালেখা বন্ধ করেছি, স্কলারশিপ পাবে কোথা থেকে? 3 বছর আগে একজন ওকে ধর্ষণ, এরপর আর পড়তে দেয়নি। তাও যদি মানুষ ভুলে এই কলঙ্কিনীর কলঙ্ককে ভেবে, বিয়েও হচ্ছিল না ওর। আমি এত কষ্ট করে পাত্র জোগাড় করলাম, এ মেয়ে আমার কথা না মেনে ভেগে গেল। বিয়ে ঠিক করনি তুমি আমার আব্বা? এক 60 বছরের বৃদ্ধের বিছানার সাথী হওয়ার জন্য আমাকে বিক্রি করছো তুমি? তোমার ছেলে চাকরির জন্য টাকা জোগাড় করতে হবে না? বেয়াদ্দপ মেয়ে! প্রবীণ চেঁচিয়ে উঠে শরীরে সর্বশক্তি দিয়ে মারতে নেয় পূর্ণতাকে। ফাহিম বাধা দিয়ে ঢাল হয়ে দাঁড়ায় পূর্ণতার সম্মুখে। ছি, কি নোংরা মানুষ আপনারা! সব শেষে নিজের ঘরে সম্মান বিকাতে বসেছেন। খারাপটা কি? ছোটবেলা থেকে এই হারামজাদিকে খাইয়ে পরিয়ে বড় করেছি। ওদের একটু টাকা উঠালে সমস্যাটা কোথায়? আর ছেলে তুমি কে আমাদের বিষয়ে বলার? আমি ওর গার্ডিয়ান। দাম্ভিকতার সুর স্পষ্ট। পূর্ণতা, তোমার বয়স কত সার্টিফিকেটস অনুসারে? 20 পেরিয়েছি এবার। শুনেছেন? ও এখন অ্যাডাল্ট। আপনাদের দরকার নেই। তা আপনারা এখন নিজের আমার ঘর থেকে বের হবেন না? আমি পুলিশ ডাকবো। হামিদ ব্যাপারী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ফাহিমকে দেখে, সবাইকে নিয়ে বেরিয়ে যান। আমাকে এভাবে ধোকা দিয়ে তুমি ঠিক করেনি পূর্ণতা। রাগান্বিত কণ্ঠে বাক্যটি উচ্চারণ করে হনহন করে নিজের ঘরে চলে যায় সে। নাহিদ কাঠের জীর্ণ চেয়ারে বসে ভয়ে কাঁপছে। সামনের মানুষটি যে ক্ষুব্ধ হয়ে পায়ে পা তুলে বসে ন্যায় নিশ্চুপ হয়ে পর্যবেক্ষণ করছে এই যুবককে। আজ তার মেজাজ বেশ চটে, শুধু রেগেই নেই, সে ঈর্ষান্বিতও। সদ্য যুবক এই চাপগাড়িওয়ালা ছেলের কাছে কেন যেন ছোট ছোট লাগছে নিজেকে নাইমের। বয়স তো তার কম নয়, 30 গণ্ডি পেরিয়েছে অনেক সময় এখন। নিশ্চয়ই বাসন্তীর কাছে তার সমবয়সী ছেলের মূল্যই বেশি হবে। সকালে যখন বাসন্তীর পেছনে আঠার মতন লেগে থাকতে আদেশ দেওয়া গুপ্তচর ভিডিও পাঠালো ছেলেটির সাথে বাসন্তী রেস্টুরেন্টে বসে হাসাহাসির, সেই মুহূর্তেই ঢাকার বাড়িধারা থেকে তুলে খানবাড়িতে আনার নির্দেশ জারি করে সে। আবার দোকানে সিসিটিভি ফুটেজ দেখেও অমর্ষিত হতে বাকি নেই তার। কত বড় সাহস এই ছেলে, তার বসন্তকে দেখে মুচকি হাসে পর্যবেক্ষণ করে। আর থাকতে না পেরে নীরবতা ভাঙিয়ে নাহিদের প্রশ্ন করে, স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমাকে কেন তুলে আনা হয়েছে? বাসন্তীকে কেমন লাগে তোমার? এমন বেমানান প্রশ্নে ঘাম ঝরে যায় যুবকের। ন্যাম চোখ রাঙিয়ে তাকিয়ে তার দিকে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন রাস্কেল? খারাপ লাগে না স্যার, ভালোই তো ম্যাডাম, বুদ্ধিমতী, বুঝদার, দয়াশীল। কোন রকম হেসে আমতা আমতা করে জবাব দেওয়ার প্রচেষ্টা নাহিদের। ন্যাম তৃপ্তি পায় না যেন চেয়ার থেকে উঠে নিজ চেয়ারটাই লাথি মেরে ফেলে দেয় সে। নাহিদ বুঝলো প্রকৃত অর্থে আঘাতটা তার উদ্দেশ্যে ছিল। শোনো ছেলে, যা আমার তা অন্য কারোর সামনে আসাও পছন্দ নয়। তাকে কেউ স্পর্শ করুক তো দূরে থাক, মুগ্ধ চোখে দেখলেও সে চোখ নষ্ট করতে আমার হাত কাঁপে না, বুঝলে তো? আর আমার সবচেয়ে প্রিয় এবং দামি রত্ন হলো বসন্ত। তার সাথে রেস্টুরেন্টে বসে কেউ হাসাহাসি করবে, চা তন্দুরি খাবে, উহু, এ আমার সহ্যের বাইরে। ওই মানুষটাকে না আমি আগুনে ফেলে তান্দুরি বানাবো। তুমিই বলো, ভালোবাসার মানুষের সাথে কাউকে সহ্য করা যায়? নাহিদের চেয়ারের দিকে ঝুঁকে অন্যদিকে তাকিয়ে ছটফটে ভঙ্গিমায় কথাটা বলে। জিজ্ঞাসু দৃষ্টিতে নাহিদের চোখে চোখ রাখে। তার ঠোঁটের কোণে অতি পরিচিত ক্রূর বাঁকা হাসি। নাহিদ ভালোই বুঝলো নাইমের ইঙ্গিতময় কথাবার্তা। তার বেহাল দশা। মূত্র ত্যাগ করেনি সে সকাল থেকে। ভয়ে না ইজ্জত ভ্রষ্ট হয়ে যায়, ভয়ে ভয়ে মাথা ঝাঁকায় সে। নাইম যুবকের মাথার চুলগুলো বা হাত এলোমেলো করতে করতে শুধায়, যাকে সেসব, শুনলাম তোমার নাকি ম্যানেজারের পোস্টে চাকরিটা করতে ভালো লাগছে না? তাহলে আগামীকাল থেকে আর চাকরিতে যাচ্ছ না, বাসায় থাকছো, তাই না? সঙ্গে সঙ্গে মুখ খুলল নাহিদ। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো চাকরি বাকরি করবো না। বাড়ি যেয়ে মধু মিয়াকে কল করে রিজাইন করব। নাইমের চোখে মুখে তৃপ্তি। পাশে কালো পোশাকধারী তরুণ দুজনকে ইশারা করতেই নাহিদের হাত ধরে তারা কক্ষের বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে আপন ধ্যানে মুড়ি চাবাতে থাকা অনিমেষকে উদ্দেশ্য করে বলে, দেখলি কেমন শায়েস্তা করলাম একে?
আর কোনো ছেলে যাতে বাসন্তীর আশেপাশেও না আসে, স্পেশালি অল্প বয়স্ক ছেলে তো নাই। আরে বেটা, তুই হিংসা করিস কেন? তাও আবার এদের সাথে। এগুলো তো তোর নখের যোগ্যও না, তাই তো? কাউকে ছোট ভাবে দেখা ঠিক না। বিড়াল কখন বাঘ হয়ে যায় বলা যায় না। আরে বেটা, বলতে তো দিবি। আমি কি কমন ডায়লগ দিব না? তাছাড়া তোর মতো নখ অনেকের আছে, এগুলোর তো পাদেরও যোগ্যতা নেই। হোয়াট অনি, ইয়াক! আরে সত্যি তো বলছি, তোর পাদে যে গন্ধ, তা আর সারা দুনিয়ার কারো পাদে নেই। হ্যাঁ, তোর সামনে দিয়েছিলাম তো, আর তুই সুখেছিলি। মুখ ছামটা দিয়ে চলে যায় নাইম। অনিমেষ মুড়ি চাবাতে চাবাতে বিড়বিড়ায়, শালারে, একদিনও রোস্ট করতে পারলাম না, ওই আমাকে রোস্ট করে দেয়। মাথায় কার স্পর্শ অনুভব হয়, ঘুম থেকে হুড়মুড়িয়ে জেগে ওঠে ফাহিম। চন্দ্রভাব কাটতে দেখতে পায় পূর্ণতা। কিছুটা বিব্রত ভাব আসে তার মাঝে। পূর্ণ, তুমি এখানে এভাবে? জি, আমি এখানে এভাবে। আমার ছোঁয়ায় বুঝি গা ঘিন ঘিন হচ্ছে আজ আপনার? কারণ বুঝি আমি ধর্ষিতা, কারো ব্যবহার্য বলি? কিন্তু এখানে আমার কি দোষ ছিল? আমি তো ইচ্ছে করে করিনি এসব। আপনিও তাড়িয়ে দিবেন আমায়? ফুপিয়ে ফুপিয়ে নাকে কানে লালচে আভা ছড়িয়ে কেঁদে ওঠে রমণী। সামলাতে একটু এগিয়ে যেয়ে গাল মুছে দেয় ফাহিম। উদ্বিগ্ন চিত্তে শুধায়, তুমি ভুল ভাবছো পূর্ণ। আমি এটা বুঝাইনি। না, তোমাকে আমি তাড়াবো, তোমার দোষ নয় তা। এতটা কাছে তো কখনো আসেনি, তাই এটা ঠিক নয়। আপনি আমাকে তাড়িয়ে দিবেন না ভালো, তবে কেন আপন করে নিচ্ছেন আমায়? বুঝেন না ভালোবাসি? এত অবুঝ কোনো পুরুষ হয় না যে নারীর ভালোবাসার আবেদন বুঝবে না। থমকে যায় ফাহিম। সত্যি সে প্রতিবার বুঝেছিল পূর্ণতার আবেদন ইশারা, তবে প্রতিক্রিয়া স্বরূপ ছিল শুধুই না বোঝার ভান। কারণ কোথাও একটা বাধা, কিসের বাধা কে জানে, হয়তো অতীতের প্রথম প্রেমের সম্পর্কের টানে। জাগতিক দৈহিক মানসিক চাহিদা ও নিঃসঙ্গতার কাছে হার মানা ক্লান্ত মস্তিষ্ক বারবার বলেছিল এই ইশারা সাড়া দিতে। যুক্তি দেখিয়েছিল, একা সারাটা যৌবন কাটানো খুব করুণ, তার চেয়ে মুশকিল নিঃসন্তান জীবন। আর সবচেয়ে কঠিন বার্ধক্যে একা কাটানো। তবুও হৃদয়ের কোনো এক কোণ থেকে, গহীন থেকে বাধায় সে সাড়া দেয়নি, আজও পারল না। পূর্ণ, নিজের ঘরে যাও। তোমার হুঁশ নিয়ে উত্তেজনায় পরে কথা হবে। আমার জ্ঞান একদম ঠিক আছে। এত লুকোচুরি কেন ফাহিম? চৈতালি আপু তো চলে গেছেন, একবারও ফিরে তাকাননি। আমাকে কেন কাছে টেনে নিচ্ছেন না আপনি? যত যাই হোক, চৈতালি এখন আমার স্ত্রী। আমি বিবাহিত, তা এতটাও ভুলো না। ওর থেকে দূরে থাকলেও তালাক দেওয়ার ক্ষমতা আমার নেই। কবুল করলাম ফাহিম। তুমি বুঝছো না কেন পূর্ণ? আমাকে বিয়ে করা মানে ধ্বংস বই কি কিছুই না। কারণ আমি চিনি আমাকে। চৈতালি যতই ভুল করুক, চক্ষুর সম্মুখে ওর আকৃতি দেখলে সারা দুনিয়া ছেড়েও আমি ওর দিকে অগ্রসর হব। তখন মেনে নিতে পারবে? কবুল। আমি তোকে ভালোবাসি না, চৈতালির জায়গা তুমি কখনোই পাবে না। কবুল। তবু আমাকে সহধর্মিনীর জায়গা দিন। সতীনের সংসার, অবহেলার সংসার করতেও আমার অভিযোগ নেই। সবশেষে না হয় আমাকে আশ্রয় দেওয়ার জন্যই বিয়ে করুন। আমি বেহায়া হয়েছি ফাহিম। নিজের রূপ গুণ কাজ সব দিয়ে আপনাকে চেয়েছি। চৈতালি আপুর আকুতি দেখে ভালোবাসা জাগলে আমার আকুতি দেখে কি করুণাও জাগে না? ঘরে যাও পূর্ণ, আমি রেগে যাচ্ছি। ধমকে সুর ফাহিমের। পূর্ণতা কেঁপে উঠে মুখে ওড়না চেপে চাপা ক্রন্দনের সহিত স্থান ত্যাগ করে। ফাহিম ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে। তার মন মস্তিষ্ক দুটোরই শোচনীয় দশা। কোথায় যাবে বা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। হুট করে ফোনটা হাতে নিয়ে কল করে চৈতালির নম্বরে। তার স্বস্তির জায়গাটি যে এই নারীটি ছিল, আছেও হয়তো। চৈতালি বসে বসে সাদিয়া খান সুভাষিনীর সূর্য তামসে পড়ছিল। কল আসায় বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয় সে। স্ক্রিনে ভেসে ওঠা নাম পড়তেই দম বন্ধ অনুভূতি হয় তার। তার হাত পা কম্পিত হচ্ছে সমানতালে। কলটা কাপা হাতে কেটে দেয়। কলটা কাটলেন কেন চৈতি? হয়তো ফিরে পেতে চলেছিলেন ভালোবাসা। অনিমেষ জিজ্ঞেস করে ওঠে। সে সদ্যই ঘরে ঢুকেছিল। এখন সম্পর্কটা ফিরে পেলেও আগের সম্মানটা পাবো না, প্রিয় মানুষটা চোখে দেখবো না, আর নিজের জন্য বিশ্বাস। ঝগড়া তো হয়তো রাগের মাথায় অজান্তে খোঁটা দিয়ে আমার হৃদয় ভঙ্গ করে বসবি। জানেন তো, পরের কথা সহ্য করার ক্ষমতা থাকে, আপন মানুষের না। কিছু ক্ষেত্রে দূরত্বই ভালো, ভালোবাসাটা তাও ভালো থাকে। অনেক তো মলিন হলো, আর কত? চৈতালি লাগো অষ্টমে চলে গেল। অনিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অষ্টমীর দরজার দিকে। এদিকে ফাহিম কল কেটে দিয়েছে বুঝতে পেরে কষ্টে রাগে বৃষ্টি নামিয়েই ফেললো আজ নয়ন যুগল থেকে। দিনদিনে গলায় বলল, বিরহ তো আমি দিয়েছিলাম, অভিমান এবার আমার পাওনা ছিল। ভাঙানোর চেষ্টা অব্দি করনি, ভুল করার অধিকারের সাথে। অভিমানটাও বুঝি তোমার। বাসন্তী ঢাকা এসেছে মধুমিয়ার সাথে। গতকালে রিজাইন করবে বলেছে নাহিদ মধুমিয়াকে। কাল পর্যন্ত হিসাবটা বুঝে নিতেই আশা রমণীর। যদিও যুবকের হুট করে চাকরি ছাড়ার বিষয়টি তার বোধগম্য হলো না।
সব হিসাব বুঝে খাতা নিয়ে আপাতত সেলসম্যানের ভরসায় শোরুমটি দেখে বের হয় সে। গাড়ির দরজা খুলতেই দেখতে পায় চন্দ্রমল্লিকার সমাহার, একটি চিরকুটোর সাথে। তবে কি নবদেওয়ানা এলো বাসন্তী? বাসন্তী ভ্রু কুঁচকে ফেলে এসব দেখে। ড্রাইভারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতেই দেখে সে নত দৃষ্টিতে তাকিয়ে। বাসন্তীর বুঝতে বাকি রইল না এই কাজ করেছে। গম্ভীর মুখে ফুলগুলো এক সাইডে চাপিয়ে গাড়িতে বসে সে। কি মনে করে যেন চিরকুটটা হাতে তুলে নেয় সে। উদাস মনে চিরকুটটা খুলতেই, ওগো উদাস মনা কন্যা প্রিয়তমাশু বসন্ত কুমারী, আমার হৃদয় পোড়ার গন্ধেও কি বলে না বড্ড ভালোবাসি। এই ছোট্ট দুই চরণের বাক্যে কি ছিল কে জানে। বসন্তের উদাস মনে জাদুর মতো কাজ করলো। উত্তেজনা ধুক ধুক শব্দটা বেড়েই চলেছে। আপন মনে বিড়বিড়ায় সে। ওগো গম্ভীর মুখ্য শাস্তিপ্রাপ্ত প্রিয়তমশু, হৃদয়ের গহীনে আমি আজও তোমারই তো পুষি। জানালার দিকে তাকাইতেই দেখতে পায় তাদের গাড়ির সাথে পাশে তালে তাল মিলিয়ে আরেকটি গাড়ি চলছে। গাড়িতে বসে থাকা মানুষটি বাসন্তীর খুব অপ্রিয় প্রিয়জন তথা নাইম। তাই তো তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় রমণী। নিকাবের আড়ালে তার মুখোশে শুধু বাঁকা দুই ঘোলাটে চোখই দৃশ্যমান। যুবক একটু আশাহত হয় সত্য, কিন্তু পরাজিত হয়নি, বরং বাসন্তীর দিকে তাকিয়ে সে গেয়ে ওঠে। ছটফট করে মনটা আমার, সুখ গেল মরিয়া, প্রেয়সীটা পাষাণ হয়েছে, দেয় না মরে দেখা। বাসন্তী ক্ষুদ্র দৃষ্টিতে নাইমের দিকে তাকায়। নাইম চোখ টিপ দিয়ে বাঁকা হাসে। রমণী খেয়াল করে ড্রাইভার এবং মতি মিয়াও মিটিমিটি হাসছেন। সে হুঙ্কার দিয়ে বলে, গাড়ির স্পিড বাড়াও, বাসায় যেতে হবে নাহিবার কাছে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে নাইম ব্রো গাড়িকে ছাড়িয়ে এগিয়ে যায়। এতক্ষণ ইচ্ছে করে কম গতিতে চালাচ্ছিল, দুটো গাড়ির তাল মেলানোর জন্য। বাসন্তী নাকের পাটা ফুলিয়ে মনে মনে শুধায়, যখন আমি প্রেয়সী তখন তুমি হৃদয়হীন মানব, যখন তুমি প্রেমিক তখন আমি অভিমানী। ভাগ্যের লিখনটা এমন কেন হলো? পূর্ণতা চুল আঁচড়াতে আঁচড়াতে গভীর ভাবনা ডুবে। হুট করে এক ছায়ামূর্তির আগমন হয় তার চোখের সম্মুখে। একটু অবাক হয় সে। ছায়ামূর্তিটি হাসির ছন্দে বলে, চিন্তা করো না, আমি তোমারই অংশ, তোমার বিবেক। তোমাকে কিছু প্রশ্ন করতে এসেছি। সারা জীবন ভালোর পথে চলে আজ এত নিচে নেমে গেলে? এতটা পাপের বোঝা নিয়ে থাকতে পারবে? বিব্রত হলো না পূর্ণতা, বরং তার চোখে মুখে আবিষ্কার হলো তাচ্ছিলের হাসি। ভালো থেকে পর্দা করে নিজের চরিত্রকে হেফাজত করে কি পেয়েছি? ধর্ষিতা হওয়ার ছাপ, পদে পদে নিজ পরিবার সহ প্রতিটি মানুষের কটূক্তি। দোষী না হয়েও এত অপমান অবজ্ঞা কষ্ট নিয়ে যেহেতু বেঁচে গিয়েছি, পাপের বোঝা নিয়েও বাঁচবো। এত সহজ না সবকিছু। নিজের করা অন্যায়ের ফল এই পৃথিবীতেই পেতে হয়, তা কি ভুলে যাচ্ছ? ভুল বললে এই পৃথিবীতে খারাপই ভালো থাকে, ভালোরা খারাপ। পাশের বাড়িটা কি আমার চরিত্র নিয়ে 10 কথা শুনিয়ে যায়। আমার চরিত্রে বারবার কালিমা লেপন করে, অথচ তার নিজের মেয়েই দিন নাই রাত নাই বাড়ির বাইরে যায় প্রেমিকদের সাথে। ওই, সে তো রেপ হয়নি, হয়েছি আমি। আর বলবে নাই বা কেন? এত কিছু পরও তার মেয়ের বিয়ে দিতে তেমন কাঠখড় পোড়ানো লাগেনি। এমনকি আমাকে রেপ করা ওই কুত্তাটাও লকআপের বাইরে বের হয়ে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়ায়। সে জানোয়ারটারও বিয়ে হয়েছে, সন্তান সংসার সব হয়েছে। দুনিয়া সমাজ সবাই তার অপরাধটা ভুলে গেছেই প্রায়। অথচ আমি যে কিনা বিরক্ত, কোনোদিন কাউকে কটূক্তি অব্দি করিনি। কোনো হারাম সম্পর্কে জোড়া তো দূরে থাক, কোনো নন মারহামের সাথে কথা অব্দি বলিনি। এমনকি যাকে ভালোবেসেছি তাকে আরো চোখে দেখা ছাড়া কথা কখনো বলিনি। তবু তো আমি আজ ধর্ষিতা, যেখানে এসব জানোয়ার এমনকি আধুনিক পতিতারও বুক ফুলিয়ে চলে। আমায় থাকতে হয় ঘরে লুকিয়ে। ভালো হয়ে দেখেছি দুনিয়া আমার সাথে ভালো করেনি। উল্টো যারা খারাপ তারাই সুখে আছে, সম্মানিত সবার নিকট। এক পরপুরুষকে নিজের করতে, এক পরপুরুষকে এতটা আকৃষ্ট করা, তাও যে পুরুষ আগে থেকেই বিবাহিত তার সাথে। সতী থেকে তো দেখেছি কিছুই জুটেনি কপালে, অপমান কষ্ট ক্ষত অবজ্ঞা কটূক্তি ছাড়া। এখন বেহায়া হয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে ক্ষতি কি? সবাই স্বার্থপর হয়ে নিজেরটা দেখেছে। বাবা তার ছেলে চাকরির জন্য আমাকে বিক্রি করতে দমেনি, মা তার সংসার বাঁচাতে আমাকে রক্ষা করতে আগায়নি। কই, তখন তো কারো গায়ে কাটা লাগেনি। আমাকে যখন দিনের পর যা তা ভাষায় গালাগাল করতো, বাবা মা মারতো, ভাই অভুক্ত রাখতো, তখন কি এগিয়ে আসেনি? আর ফাহিম বিবাহিত, কি হয়েছে? চৈতালি তো নেই এখানে, সে চলে গেছে, সে তো এসে আগলে নিচ্ছে না তার সংসার। সেখানে আমি নিঃস্ব মানুষ, আগলে রাখতে ক্ষতি, বরং আমি তো তার যত্ন করছি। তাহলে কেন তুমি খারাপ বোধ করাচ্ছ আমাকে? হয়তো মেয়েটা অনুতাপে ফিরে আসছে না। আর যত যাই হোক সংসারটা আজও তার। তুমি বুঝো পূর্ণতা, যা অন্যের তাতে মায়া বাড়িয়ে লাভ নেই। চাইলেই সব নিজের হয়, চেষ্টা করতে তো ক্ষতি নেই।
এমনি তো আমার সব শেষ। একবার স্বার্থপর হয়ে সুখ ধরার চেষ্টা তো করতেই পারি। আমি ফাহিমকে জেতার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমার ওয়াদা কখনো অমর্যাদা করব না আমি ফাহিমের। না পূর্ণতা, পরে সুখ ছিনিয়ে কখনো নিজের কপালে আনা যায় না, কখনোই না। তুমি কখনোই ফাহিমকে পাবা না। না, চেঁচিয়ে ওঠে সে। ঘুম ভেঙে যায় পূর্ণতার। সারা শরীর ঘামে গোসল হয়ে গেছে। কি অনাকাঙ্ক্ষিত এক স্বপ্নই না দেখলো সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা। সব ভাবনা ছেড়েই বিছানা ছাড়ে সে। অনিমেষ আপন মনে কোল্ড কফির স্ট্রয়ে ঠোঁট বসিয়ে পান করে চলেছে। ফাহিম বিরক্তির দৃষ্টিতে তাকে দেখছে। তখনই ফাহিমের ফোনে একখানা কল আসে আননোন নাম্বার থেকে। হ্যালো, আমি পূর্ণতার বাবা বলছি। তোমাকে সোজা সোজা জিজ্ঞেস করছি, তুমি আমাকে সোজা সাপটা উত্তর দিবে। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? দীর্ঘশ্বাস ফেলে ফাহিম দৃঢ় গলা জবাব দেয়, না। বিরক্ত হচ্ছেন? আসলে এখানকার কফি আমার খুব পছন্দ। আমার একটু তাড়া আছে। কি জন্য ডাকিয়েছেন তা খানিক তাড়াতাড়ি বলেন। চৈতালি খুব ভালো আছে। ডিভোর্স চাই ওর নতুন সংসার পাততে, তাই তো? আরে মিস্টার, পুরো কথা তো শেষ করতে দিন। আপনার মিসেস আপনাকে ছাড়া একটুও ভালো নেই। সে প্রতি মুহূর্ত নিজের পাপের অনুতাপের দহনে পড়ছে। বেশ ভালো অনুতপ্ত সে। তাই তো আমার কল রিসিভ করেনি। একবারও আমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করেনি। ওর কাছে আদৌ আমার এই সম্পর্কের এক আনা মূল্য আছে কিনা তাই সন্দেহ। হয়তো অনুতপ্ত বলেই যাচ্ছে না আপনার কাছে ফিরে যেতে। এছাড়াও একটা কারণ আছে। অনিমেষ পকেট থেকে নিজের ফোন বের করে। চৈতালির ফাহিমের কল কাটার পর তার ও নিজের কথোপকথন মোবাইলে রেকর্ড করে রেখেছে, সেটাই চালু করে শোনায়। পুরো রেকর্ডিং শুনে ফাহিম স্তব্ধ, আর মনে ভাবছে, তবে সত্যি কি চৈতালি বদলে গিয়েছে? হয়ে গিয়েছে তার পুরনো চৈতালি, যার কিনা প্রেমে পড়েছিল সে ছাত্র জীবনে, সেই সাদা সিধা মেয়েটি যার সাজসজ্জাহীন রূপই ঘায়েল ছিল সে। অনিমেষ বুঝতে পারে তার মনের অবস্থা। হাতে হাত রেখে আত্মস্থ করে বলে, দেখো, এখনো সময় আছে। ভালোবাসাকে হারিয়ে যেতে দিও না। ভালোবাসা হলো ছোট্ট সূচের মতন, আর পৃথিবী শস্য ক্ষেত। এই পৃথিবীতে একবার তা হারিয়ে গেলে আর খুঁজে পাবে না কখনই। চৈতালি আজ কানাডা চলে যাচ্ছে নাইমের চাচার কাছে। আটকাবে না তাকে? আগলে নিবে না বুকে? ফাহিম মাথা ঝাঁকায়। নিস্তব্ধ তার চোখ মুখ। কিছু বলবে তার পূর্বে সশব্দে বেজে ওঠে তার ফোন। কল রিসিভ করে কানে ধরতেই সামিরা রহমান উৎকণ্ঠার সহিত দ্রুত বাসায় ফিরতে বলে। কোনো বিপদ হয়েছে কিনা ভেবে ফাহিমও বড় বড় পদচারণায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে শুধায়, ওকে একটু আটকে রেখো, আমি আজই ফিরবো ওর কাছে। বাড়িতে ফিরে দেখতে পায় সামিরা রহমান মাথায় হাত দিয়ে চাপা কাঁদছেন। আতঙ্কিত হয় সে। কি হয়েছে? এভাবে আসতে বললে যে, আর তুমি কাঁদছোই বা কেন? পূর্ণতাকে ওর বাবা ভাই নিয়ে গেছে। ওর বাপ যে আদো বুড়োটার সাথে বিয়ে ঠিক করেছে সে বড়ই গণ্যমান্য লোক। নেতা। নেতা। উনি লোক নিয়ে এসে সবার সামনে হামিদ ব্যাপারীকে দিয়ে তোরে ফোন দেওয়ায়, তুই না বলায় ওরা জোর করে নিয়ে চলে গেছে। মেয়েটা কত কান্নাকাটি করলো তাও ফিরাতে পারলো না। তোর জন্য ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, তুই জানিস? ওই আধুবুড়া ওর বাপের চেয়েও বড় বয়সে, কম করে হলে 65 হবে। হায় রে কপাল! এমন ভালো মেয়েটার সাথে সব গুছায়া যাওয়ার আগে তোরে একখান চিঠি লিখে গেছে। সামিরা রহমান ফাহিমের হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিলেন। একটা চিঠি না বলে চিরকুট বলাই বেশি সামঞ্জস্যপূর্ণ। ফাহিম চিরকুটটি খুলে দেখে তাতে গোটা অক্ষরে লেখা। জানি পড়বেন কিনা, তবুও লিখে যাচ্ছি। আপনি বিনা আর কারো নামে কবুল বলার আগে এ দেহ হয় রক্তশূন্য হবে, না হয় বিষপূর্ণ। তবে মৃত্যু তো হবেই। পূর্ণতা। ফাহিমের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যাচ্ছে। এ কোন দ্বিধায় ফেললো তাকে সৃষ্টিকর্তা! একদিকে চৈতালিকে দূরে যাওয়া থেকে আটকাতে হবে, অপরদিকে পূর্ণতাকে মৃত্যু থেকে। এ যেন বিবেক আর ভালোবাসার যুদ্ধ, জয়ী হবে কে? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নাহিবাকে কোলে তুলে নেয় বাসন্তী। অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় ছোট্ট মেয়েটাকে। ছোট্ট শিশুটিও সারাদিন পর মাকে দেখে কি মায়াবী হাসি না দিচ্ছে। সাহেরা বানু দরজা নক করেন। বাসন্তী মেয়ের সাথে খেলতে খেলতে ভিতরে আসতে ইশারা করে। এই যে ছোট বৌমা, কে যেন এই বক্সটা বসার ঘরে রেখে গেছে, উপরে তোমার নাম লেখা। যে পাঠিয়েছে তার নাম নেই? না, খালি তোমার নামই লেখা। বাসন্তী নাহিবাকে রেখে বক্সটা হাতে নেয়। সাহেরা বানু প্রস্থান করেন। ছোট্ট কাগজের বক্স খুলতেই দেখে ভিতরে দুটো চিরকুট। বেনামি চিঠি পাঠিয়েছে প্রিয়তমা। ভালোবাসায় পরিপূর্ণ। তারাই প্রকাশ করে দিবে চিঠিটি কার। আমি সেই তৃষ্ণার্ত কোকিল বসন্ত। একটু আসবে? এক পলকে দর্শন দিয়ে আমায় আনন্দিত করবে। বাসন্তীর না ভেঙে অভিমান, না ক্ষতের জ্বালাতন।
তবে ভালো লাগছে, ভীষণ রকমের সুখানুভূতি তার হৃদয়ে। প্রিয়জনের চিঠির মায়াই হয়তো এমন, তা সে প্রিয় যতই অপ্রিয় হোক না কেন। ফাহিমের পিছু পিছু অনিমেষও আসে ফাহিমের বাসায়। দরজায় দাঁড়িয়ে সামিয়া রহমান ও ফাহিমের কথোপকথন শুনে বেশ কনফিউজড হয়ে পড়ে সে। পরে ফাহিমের সম্মুখে এসে প্রশ্ন করলে সে এক বিন্দু লোকায় না, সব বলে দেয়। অনিমেষ ভীতু গলায় তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কার সাথে থাকতে চাও বলে সিদ্ধান্ত নিয়েছ? অবশ্যই চৈতালি, এক ছাদের নিচে একসাথে বসবাস করলে নিঃসঙ্গ প্রতারিত হৃদয়ের কারো প্রতি মোহ তৈরি হবে, সেটা অস্বাভাবিক নয়। তার উপর পূর্ণ আমার যত অপূর্ণ চাওয়া ছিল নিজের বৈবাহিক সংসার থেকে সব পূর্ণ করছিল। মোহ একটা তৈরি হয়েছিল তা সত্য, তবে পূর্ণতা সবসময় আমার চাহিদা ছিল। চাহিদা কখনোই ভালোবাসার চেয়ে বড় হয় না। কিন্তু এইভাবে বিবেকের কাছে হেরে আমি কি করি চৈতালির কাছে? তুমি চৈতালির কাছে যাও, আমি পূর্ণতার বাড়িতে যাচ্ছি। আমার ওয়াদা, কোনোভাবেই মেয়েটার জীবন নষ্ট হতে দেব না। অনাকাঙ্ক্ষিত খুশিতে জল করে ওঠে ফাহিমের চোখ জোড়া। কিছু একটা ভেবে কাগজ কলম নিয়ে বসে সে। অনিমেষের কাছে আবেদন করে, তোমাকে ধন্যবাদ জানানোর ক্ষমতা নেই আমার, আরেকটা আবেদন করে এই চিঠিটা পূর্ণতাকে দিও। ঠিক আছে। বাইরে গাড়ি ড্রাইভার সহ অপেক্ষা করছে, তুমি খানবাড়িতে চলে যাও, আমি আসছি। বেলকনিতে আনমনে বসে আছে চৈতালি। দৃষ্টি স্থির তারাময় আকাশটির দিকে। হুট করে কেউ নিজের উষ্ণ বন্ধনে আবদ্ধ করে নেয়। সচকিত হয়ে পেছনে ঘুরে চৈতালি। অবাক কণ্ঠে অস্ফুটভাবে বলে ওঠে, ফাহিম। ফাহিম নিঃশব্দে জড়িয়ে ধরে তাকে। চৈতালিও পরে আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। তুমি এসেছো ফাহিম? আমি জানতাম তুমি আসবেই, তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এতটা কষ্ট নিয়ে কেন ছিলে চৈতি? একবার আসতে আমার দুয়ারে চৈতি। বোঝাতে তুমি বদলে গেছো। ফাহিমের বচন শ্রবণগত হতেই চৈতালি ত্বরিত গতিতে তার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ছলছল চাহনি তার চোখ জোড়ায়। তুমি তো বলেছিলে আমাকে ক্ষমা করা যায় না। আমি টাকার মৌমাছি, যেদিকে টাকা দেখি সেদিকেই যাই। তোমার পরোয়া করি না কত কি, তবে ফিরে কেন যেতাম? কথাটা শুনে ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে ফাহিম। কি অভিমানী কণ্ঠ যে আজ রমণীর! আমার রাগ তোমার প্রতি বিক্ষুব্ধ হওয়া কি যায় ছিল না? আমি যা বলেছিলাম তা কি মিথ্যেই ছিল? অভিমান রাগ আমার ছিল, ভাঙানোর দায়িত্ব তোমার ছিল। তুমি কি করলে? নিজের অহং নিয়ে বসে থাকলে। মোটেও এটা ভেবো না ফাহিম, আমি দাম্ভিকতায় তোমার দরবারে যাইনি, এমন নয়। যায়নি হীনমন্যতায়, যায়নি অনুতাপে, যায়নি লজ্জায়। যতবার তোমার প্রতি হাত বাড়াতে গিয়েছি ততবার আমি আদৌ তোমার যোগ্য কিনা এই প্রশ্নে, এই দ্বিধায় বাধাগ্রস্ত হয়েছি। আমার অপরাধটা এত বড়, কি করে তোমার কাছে যে ক্ষমার আবেদন করতাম? তার উপর আমার প্রেগনেন্সির কমপ্লিকেশনস। ফাহিম পুনরায় বুকে আগলে নেয় প্রেয়সীকে। এই রমণী যে একান্তই তার। শুধায়, বাচ্চা হওয়া না হওয়া আল্লাহর কাছে। তাই অতীতের সব কথা বাদ দাও। এখন আমাদের আবার এক হওয়ার দিন এসেছে। যাবে না আমার সাথে আমাদের সংসারে? চৈতালি মুখ লুকায় যুবকের বুকে। অস্পষ্টভাবে হুম উচ্চারণেই তার সম্মতি। অনিমেষের সাথে গাড়িতে বসে আছে পূর্ণতা। অনিমেষ মৃদু কণ্ঠে পানি এগিয়ে দিয়ে শুধায়, একটু পানি পান করবেন? ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। না ধন্যবাদ। ফাহিম কোথায়? চৈতালির কাছে। আমি নিজে উঠিয়ে দিয়ে এসেছি গাড়িতে। তোমাকে এই চিঠিটা দিয়েছে ফাহিম। অনিমেষ ভাবছিল মেয়েটা কাঁদবে, ভাঙবে, রাখবে, কিন্তু তেমন কিছুই হয়নি। চমকিতও হয় না পূর্ণতা। বেশ স্বাভাবিকভাবে চিঠিটা খুলে। পূর্ণতা, জানি আমার উপর রাগ তোমার, নিরাশ তুমি। তবে তুমি নিজেই একবার ভাবো, আদৌ আমার মনে প্রিয়জন হিসেবে নিজের পৃথক জায়গা তুমি নিয়েছিলে? না, তুমি চৈতালি হয়ে চৈতালির জায়গাটুকুও চেয়েছিলে। চৈতালির পোশাক আদি পছন্দ আপন করে নিয়েছিলে আমাকে নিজের করতে। চৈতালি যেসব জায়গায় অপূর্ণ ছিল তুমি সেসবে নিজেকে পারদর্শী দেখিয়েছো। আমি মুগ্ধ হয়েছি ঠিকই, মোহে পড়েছি ঠিকই, তবে মায়ায় পড়িনি। তুমি যা, তুমি তা হয়ে আমার সামনে থাকোনি। তুমি চুপচাপ থাকা মেয়ে, চেষ্টা করেছিলে চৈতালির মতন ফুস মেজাজ, বাচাল দুষ্টু সাজার। আমি খুব করে ভাবলাম তোমার প্রতি আমার মনে বিন্দু মাত্র অনুভূতি আছে কিনা। না, আমি তোমার প্রতি না, তোমার চৈতালিময় চরিত্রের প্রতি বিমোহিত হয়েছিলাম। আমার প্রতারিত হয়েছিলাম চৈতালি দ্বারা। নিঃসঙ্গ প্রতারিত হৃদয়কে তুমি উষ্ণতা দেওয়ায় একটু দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। কখনো তোমাকে স্পষ্টভাবে না বলতে পারিনি, তবে প্রিয়জন হওনি। হয়েছিলে আমার প্রয়োজন। হয়তো একসময় প্রিয়জন হয়ে যেতে, তবে ভালোবাসার আবেগ আর টানটা অনেক বেশি। তোমার দিকে এগোনো সম্ভব হয়নি। আমাকে ক্ষমা করবে, কোনো দাবি রাখবে না দয়া করে। ইতি ফাহিম। চিঠিটা পড়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল রমণী, বিরস মুখে বলল, তবে এখান থেকে আমাকে বাঁচানোর কি মহান সাজার জন্য? আমি কোথায় যাব বা কি করব এখন তা তো একবার ভাবিনি কেউ। অনিমেষ বুঝলো পূর্ণতার অবস্থা।
সত্যি এই পশুর শহরে একদম একা হয়ে পড়েছে মেয়েটি। তবে মনে প্রশ্ন উঠল, আদৌ কি ফাহিমকে ভালোবাসতো সে, নাকি শুধুই আশ্রয়ের আশায় এতটা? মুখে কিছু বলল না সে। প্রস্তাব রাখলো, আপাতত আপনাকে একটা হোস্টেলে রেখে আসি। আমি কয়েকদিন বাদে একবারের জন্য কানাডা চলে যাচ্ছি। আপনিও চাইলে আমার সাথে যেতে পারেন। ভ্রু কুচকে তাকায় পূর্ণতা, ঢোক গিলে অনিমেষ। না, মানে আপনার স্টাডিজ কমপ্লিট করতে পারেন সেখানে গিয়ে, পাশাপাশি চাকরিও। এছাড়া আর ভালো কোনো প্রস্তাব আমার কাছে নেই। পূর্ণতা কিছুক্ষণ ভেবে সায় জানায়। সবটা সে এবার ভাগ্য আর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বাসন্তীর নামে আবার বেনামি চিঠি এসেছে। বাসন্তী জানে প্রতিটি চিরকুটের মূল কথা একই। তারপরও পরম উত্তেজনার সহিত চিরকুটটি খুলেছে। প্রিয় বসন্ত কুমারী, লোকে বলে প্রেমলোক থেকে মায়াময় বিষাক্ত নাকি কিছু হয় না, কিন্তু আমরা দুজন দুজনার কাছে হেমলক থেকেও বিষাক্ত। কারণ একে অপরকে ছাড়া ভালো নই আমরা। আবার একে অপরের সাথেও হয়তো ভালো ছিলাম না। আমার অতীতের অসুখের বিষে বারবার ক্ষতবিক্ষত হতে হয়েছে তোমাকে। এখন আমি ক্ষতবিক্ষত হচ্ছি তোমার বিরহের বিষে। বেঁচে থাকার স্পৃহা প্রেরণাই যেন হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না বসন্ত? একটা সুযোগ, ভিখারি ভেবে দয়া করেই না হয়। ইতি তোমার অপ্রিয় কেউ। চিঠিটা যেন বাসন্তীর হৃদয় নিংড়ে সবটুকু আনন্দ শুষে নিল। শুধু চাপা দুঃখ কষ্ট রয়ে গেল। তবুও অত অত বিষাক্ত স্মৃতি কি এত সহজে ভোলা যায়? কিন্তু আগে তো বারবার ভুলে যেত নাইমের সামান্য মিষ্টি কথায়। তবে এখন কেন এত আকুতির পরও হৃদয় গলছে না কেন তার? নিজেকে নিজে উত্তর দেয় বাসন্তী, অহং ও আত্মসম্মান বোধের জন্য। তোমাকে সবসময় নিজের এবং নিজের আত্মসম্মান বোধের ঊর্ধ্বে রাখতাম না, বরং তোমাকে আমি নিজের সম্মান ও অহংকার মনে করতাম। কিন্তু সেবার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করার পর তুমি সেই স্থানটা হারিয়ে ফেলেছো। আমি চাইলেও পারছি না তোমায় নিজের করতে। এতটা শক্ত দেয়াল তুলেছো তুমি, তিক্ততার আমার সম্পর্ক। তোমাকে ক্ষমা করেছি আমি, অভিযোগ নেই তোমার প্রতি, আজও ভালোবাসি। তবুও আমি পারছি না। আমার মনের জানালা দুয়ারই হয়তো মিটে গিয়েছে, তাই তোমার প্রবেশও অসম্ভব হয়ে উঠেছে। বিকেল বেলা বাসন্তী কাজ শেষে নিজের ঘরে ঢুকে দেখে পুরো ঘর গোলাপ ও রজনীগন্ধা সাজানো। ফুলের মিষ্টি সৌরভে মৌ মৌ করছে সারা ঘর। একটু এগিয়ে যেতেই নাইম বারান্দা থেকে বের হয়। বাসন্তী ও নাইম একে অপরের সম্মুখে দাঁড়িয়ে আছে। নাইম তার হাত ধরে বলে ওঠে, অনেক তো হলো রাগ অভিমান, এবার প্লিজ চলো শুরু করি না আবার নতুন করে। বাসন্তী আড়ষ্ট হয়ে হাত ছাড়িয়ে নেয়। নাইমকে কি করে বলবে নিজের মনের কথা, কিংবা আদৌ বলতে পারবে কিনা তার জানা নেই। বসন্ত, জানি আমার ভুলের ক্ষমা হয় না, তবে একটা সুযোগ নিজের ভুল শুধরানোর কি আমার প্রাপ্য নয়? তুমি তো আজও ভালোবাসো, তবে কেন নিজেদের সুখকে দেখার আরেকটা চেষ্টা করতে এত বাধা? বাসন্তী ছোট্ট এক নিঃশ্বাস ফেলে, কম্পিত কণ্ঠে বলে, একজন নারীর অহং কখনো ভাঙতে নেই, তার ক্ষমা হয় না। কারণ নারীর কোমল হৃদয় সেটা স্বীকৃতি দেয় না। তোমার ভালোবাসা, তুমি, তোমার প্রতি বিশ্বাস আমার অহং আর আত্মসম্মান ছিল। যখন তুমি সেদিন আমার অহংকে গুড়িয়ে দিলে না, সেদিন সেই বাসন্তীরও মৃত্যু হয়েছিল। জন্ম ছিল এক নতুন বাসন্তী, যার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা তো আছে, কিন্তু আক্রোশ তার চেয়ে হাজার গুণ বেশি। যে তোমাকে ভালো তো বাসে, কিন্তু যার অহং তুমি নও, যার ভালোবাসা হারে তারই আত্মসম্মানের প্রখরতার নিকট। তোমাকে ক্ষমা করেছি আমি, তবে বিশ্বাস করো, বহুবার তোমায় আপন করে নিতে চেয়েছি, কিন্তু পারিনি। কারণ কি জানো? তা আমার আত্মসম্মানকে আঘাত করে। আমি কিছুতে ভুলতে পারি না তোমার আমাকে প্রতিবার হতাশ করা। ভুলতে পারি না তোমার আমাকে ভালোবাসাকে অস্বীকার করা। ভুলতে পারি না আমায় করা অপমান, অবজ্ঞা, আঘাত। হ্যাঁ, এটা সত্য, তোমাকে ছাড়া কাউকে আপন করে নেওয়া অসম্ভব। তবে যেদিন পর্যন্ত ওই বিষাক্ত স্মৃতিগুচ্ছ না ঘোলাটে হচ্ছে, মুছে যাচ্ছে, ওই অবধি তোমাকে আপন করা সম্ভব নয়। নাইম বাসন্তীর কথার বিপরীতে আর একটি শব্দ উচ্চারণ করে না সে মার্জনার আবেদন। হতাশ চোখে ছলছল নয়নে গৃহত্যাগই হয় তার কর্ম। অনিমেষ পূর্ণতাকে নিয়ে সারা জীবনের জন্য কানাডা চলে যাচ্ছে আজ। নাইম বাসন্তী ও নাহিবা এসেছে তাকে এয়ারপোর্টে রেখে আসতে। যাওয়ার পথে চৈতালির বাড়ির সম্মুখে গাড়ি থামায় অনিমেষ। নাইমকে ইশারা করে বেরিয়ে পড়ে সে। বেল বাজাতেই চৈতালি দরজা খুলে। অনিমেষ খেয়াল করে আজ রমণীর পরনে আর রংহীন পোশাক নেই, বরং রগরগে লাল রঙের শাড়ি, মুখেও হাসি লেগে আছে। আপনি ঘরে আসেন অনিমেষ। না না, আজ বড্ড তাড়া আমার, কানাডা চলে যাচ্ছি সারা জীবনকার মতন, বিদায় নিতে আসলাম, সাথে কিছু দিতে। বলেই একটা মোড়ানো কাগজ নরম হাতে গুজে দিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর ভঙ্গিমায় বেরিয়ে যায় সে। চৈতালি হতবাক। ঘটনার আকস্মিকতা এমন হয় অস্বাভাবিক কিছু নয়।
সোফায় বসে মোড়ানো কাগজটি খুলে সে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় কদম ফুল, তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি সদ্য কিশোরী, নাইমের সাথে যে তোমায় দেখা। সে কি দুষ্টুমি খেলা করছিল তোমার চোখ জোড়ায়? হাত ডুবিয়ে নয়, যেন মন ডুবিয়ে কাঁচা আম খাচ্ছিলে তুমি। আর ইচ্ছে করে আটিটা আমার দিকে মারলে? বিশ্বাস করো, মনে দাগ কেটেছিলে তুমি গভীর ভাবে সেদিন। বুকের মাঝে চিনচিনে ব্যথা, সারাটা রাত্রি নির্ঘুম আমার। চোখ বন্ধ করলে ভাসছিল তোমার চেহারা। এই নব অজানা অনুভূতির আগমনের ভয়ে নাইমকেও কিছু বলিনি। এরপর নাইমকে ছাড়াই না জানিয়ে বহুবার তোমার বাড়ির সামনে গিয়েছি, আড়াল হতে তোমায় দেখেছি। কারণ জানতাম তুমি আমার হওয়ার নয়, মাঝে যে ধর্মের বিশাল দেওয়াল। এরপর পড়ার চাপ বাড়লো, উকিল হতে হবে মায়ের ইচ্ছে। পড়ায় ডুবে তোমাকে ভোলার প্রচেষ্টা, না ভুললেও ভুলে থাকতে ভালোই কাজে দিল এই উপায়। দিন কাটতে লাগলো। একদিন নাইমি থেকে শুনলাম তুমি এসেছো, তোমার সংসার হয়েছে। আহত হলাম, খুশিও। পরে শুনলাম বিপদগামী, তোমার সংসার ভাঙার পথে। আমি যেন পুরোপুরি ভেঙে পড়লাম। আমার অবশ কিশোরীর এত ধ্বংস যেন মেনে নিতে পারছিলাম না। যখন দেখলাম তুমি শুধরেছো, নিজের কাছে ওয়াদা করলাম তোমাকে তোমার ভালোবাসার সংসার ফিরিয়ে দিব। উপরওয়ালার কৃপায় ফিরাতে পেরেছি, এতেই আমার সন্তুষ্টি। এখন তুমি ভালো থাকো, সুখে থাকো, এটাই একমাত্র আমার চাওয়া। ইতি অনিমেষ। চিঠিটা পড়তে পড়তে অশ্রু জমে উঠল চৈতালি নেত্রে। এতটা নিঃস্বার্থ ও গভীরভাবে কেউ ভালোবাসতে পারে বুঝি? দেখতে দেখতে 3 বছর কেটে গিয়েছে অনিমেষের যাওয়ার। কানাডার এক মুসলিম এতিম ছেলের সাথে বিয়ে দিয়েছে পূর্ণতার অনিমেষ। আজ 6 মাস হলো বিয়ের। জীবনটা কাটছে রমণীর স্বপ্নময় ভাবে। জীবন থেকে প্রায় নিরাশ হয়েই বসেছিল পূর্ণতা। এই ছেলেটা এসে আবার রঙে মাখিয়ে দিল তার জীবনে। অনিমেষের কাছে সদা কৃতজ্ঞ সে। আজ 1 বছর হলো ফাহিম চাকরি হারিয়েছে কোম্পানির বন্ধ হওয়ার কারণে। এখন একটা শোরুমে সেলসম্যানের কাজ করে যতটুকু বেতন পায় তাতেই দিন চলে। এই অভাবের দিনে চৈতালি আবার যেন সে পুরাতন চৈতালি হয়ে গিয়েছে। সারা দিন খিটখিটে মেজাজ, একটু বাদে বাদেই টাকা পয়সা নিয়ে খোটা। তার মাকে গালিগালাজ, কাজের বুয়াটা বাদ দিয়েছে প্রায় 8 মাস। অফিসের সব কাজ করে ফিরে বাড়ির কাজ এবং মায়ের সেবা দুটি ফাহিমের করা লাগে। ভয় লাগে ফাহিমের আজকাল ভীষণ। মেয়েটা যদি আবার ছেড়ে চলে যায়। বোনটাও যে চৈতালিকে ফিরিয়ে আনার কারণে সম্পর্ক শেষ করে দিয়েছে বহু আগেই। খালা কসম কেটে গিয়েছে এ বাড়িতে পা রাখবে না। এই সময়ে আবার চৈতালি চলে গেলে ফাহিম একদম নিঃস্ব হয়ে পড়বে। যদিও আগের মতন তেমন মানুষের গায়ে পড়া ভঙ্গিমা এখনো করতে দেখেনি সে। প্রায়শই ফাহিম অতিরিক্ত দুঃখে মনে মনে বলে ওঠে, আজ চৈতালিকে ডিভোর্স দিয়ে পূর্ণতাকে বিয়ে করলে বোধহয় ভালো থাকতাম। আসলে খালা সত্যিই বলেছিল, কয়লা ধুলে ময়লা যায় না, স্বভাব যায় না মরলে। বস্তুত মানুষের মন, মস্তিষ্ক ও আচরণ জটিল থেকেও জটিলতর। অনুতাপ সবসময় সারা জীবনকার হয় না। কিছু অনুতাপ হয় সাময়িক। পুনরায় একই পরিস্থিতিতে ফেললে আবার খোলস ছাড়তে সময় খুব ক্ষুদ্রই লাগে। চৈতালির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। তবে এখন একটা স্বস্তির ও মেলবন্ধনের স্থান আছে ফাহিম ও চৈতালির। তাদের একমাত্র ছেলে মাগফিরাত। মাগফিরাতকে দেখলে সব কটু কথা ভুলে যায় ফাহিম। চৈতালিও সারাদিনের গালিগালাজ, রাগ, দুনিয়াবি আকাঙ্ক্ষার প্রতি আকর্ষণের বিরতি ঘটে ছেলের আধো আধো বুলি শুনে। হয়তো ছেলের বড় হওয়ার সাথে সাথে শুধরাবে সে, নাকি এমনই থাকবে, কে জানে। মানব মনের রহস্য আজ অব্দি তো কেউ উদ্ঘাটন করতে পারেনি। অনেক কিছু বদলে গিয়েছে বাসন্তী ও নাইমেরও মাঝে। এখন নাইম খান বাড়ি ছেড়ে মোস্তফা বাড়িতে থাকে বাসন্তীর সাথে। বাসন্তীর আবেদনই এর পিছনে মূল কারণ অবশ্য নাহিবা। দুনিয়ার সবার বাবা মা একসাথে এক ঘরে থাকে, তার বাবা মা কেন নয়? এই প্রশ্ন বান থেকেই বাঁচতেই এমনটা করে বাসন্তী, কারণ সে চায় তার মেয়ের ছোটবেলা যাতে তার মতো না হয়। বাবা মা দুজনের সঙ্গ ও ভালোবাসাই যাতে নাহিবা পায়। বাসন্তীর কক্ষে তো জায়গা হয়েছে নাইমের। একই ছাদের নিচে একই খাটে ঘুমায় দুজন। তবুও দূরত্ব যেন হাজার মাইলের। নাইম যত্নশীল তার প্রতি, কিন্তু কখনো বাসন্তীর জীবনে দখলদারি করে না, কিংবা স্বামীর অধিকার কখনো চাপায় না বাসন্তীর উপর। এই বিষয়টাতে বারবার বিমোহিত হয় বাসন্তী। একজন পুরুষের সহ্য ক্ষমতা কতটুকু হলে এমন করে তাই ভেবে পায় না সে। বাসন্তী নিজেও চায় এখন নাইমকে নিজের করে নিতে, তবে কোথাও একটা বাধা, পুরনো ক্ষতের জ্বালা। সময়ের সাথে সাথে হয়তো এই বাধাও পেরিয়ে যাবে, ক্ষতও শুকিয়ে যাবে। বিকেল বেলা নিজের কুকুর জুলিয়াকে নিয়ে সোডিয়ামের আলোয় হেঁটে চলছে অনিমেষ। তার মুখশ্রীতে ম্লান হাসি। দিন শেষে সুখ দুঃখ ভালো খারাপ মিলিয়ে সবাই বেঁচে আছে নিজ নিজ সঙ্গীর সাথে। নিঃসঙ্গ জীবন কাটছে শুধু অনিমেষের। বাবা মাকে তো হারিয়েছে বেশ সময় হলো। আর প্রিয়জন স্ত্রী সঙ্গী, সেই জায়গাটা সে কাউকে দিতে পারেনি। কিছু মানুষ এমনই হয়, সবার জীবন রংতুলি দ্বারা সাজিয়ে দেয়, অথচ
নিজের থেকে রঙহীন হয়ে। দেখতে দেখতে 10টা বসন্ত কেটে গিয়েছে। নাহিবা আজ পূর্ণাঙ্গ কিশোরী। এয়ারপোর্টে অপেক্ষারত নাইম বাসন্তী, নাহিবা, বিহান ও নীতি অনিমেষের উদ্দেশ্যে। অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলে অনিমেষের সাথে 30 বছরের একজন ভিনদেশী নারী ও জাম্পার পরনে এক 4 বছরের শিশু। কৃষ্ণাঙ্গ তার গায়ের রং, পরনে ডাস্কি পিঙ্ক জামসুট। এই নারীটির নাম জানে সকলেই, অনিমেষের স্ত্রী ভিয়োনা ও একমাত্র ছেলে অর্ণব। অনিমেষকে দেখিয়ে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরে নাইম। বিহান ও নীতি চাচ্চু চাচ্চু বলে জড়িয়ে ধরে। বিয়নিকা বাসন্তীকে অবাক করে সুদীর্ঘ সালাম দেয়। আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি ঠিক আছি। আপনারা কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো নো, কোনো অসুবিধা হয়নি। বাসন্তী আরেক দফা ধাক্কা খায় বিয়নিকার বাংলা বলা শুনি। যদিও বাংলা বলার ধরনটা খুবই হাস্যকর ছিল, তবে বলেছে যে এই বা কম কিসের। আরো কিছু কথাবার্তা চলে বাসন্তী ও বিয়নিকার মাঝে। এদিকে অনিমেষ নাইমকে খোঁচা দিয়ে বলে, আমাকে তো সারা জীবন বলে আসলি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, আর নিজে তো তিনটে নিয়ে বসে আছিস। আল্লাহর দান বন্ধু সব। আমি তো ভেবেছিলাম বসন্তের মান বুঝি কখনোই ভাঙাতে পারবো না, এভাবেই জীবন যাবে। এই জন্য তো আমি আইডিয়া দিয়েছিলাম নাইবাকে দিয়ে ওসব বলা, তাহলেই তোকে ভাবি নিজেই ডাকবে। তুমি তো না হলে সাধু সেজে বসে থাকতে চেয়েছিলে, আরে চোখের সামনে থাকলে আবার রাগ ধরে রাখা যায়? এই জন্য তো জ্ঞানী গুণীরা বলে গেছে, কায়া দেখলে মায়া বাড়ে। হ্যাঁ ভাই, তুই মহান বুদ্ধিজীবী। স্বীকৃত বিয়ে করে নিলে তলে তলে ভিয়না ভাবিকে। ভিন দেশে নিঃসঙ্গ রাতে কাঁধে মাথা রাখতেও তো কাউকে চাই। মেয়েটাও আমার মতো বাপ মা হারা ইমিগ্রেন্ট, একদম নিঃসঙ্গ ডিপ্রেশনে ক্লাবে ক্লাবে মদের নেশায় ধূত হয়ে থাকতো। তাই ভাবলাম 4 হাত এক করে নেই, আর আলহামদুলিল্লাহ সুখেই আছি। পূর্ণতার কি অবস্থা? দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ। 2 বছর হলো স্বামী মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। নিজের মেয়ে ছেলে চাকরি নিয়েই এখন তার জীবন। বাসন্তী খেকিয়ে ওঠে তাদের কথার মাঝে। তোমার কি এখানেই সব কথা শেষ করবে নাকি? বাড়ি যাবে না? নাইম ভীতু দাসের ন্যায় মাথা ঝাঁকিয়ে সায় জানায়। অনিমেষের মুখে দুষ্ট হাসি খেলা করে। আজ নাহিবার জন্মদিন। বিশাল আয়োজন হয়েছে মোস্তফা বাড়িতে। হ্যাঁ, নাইম আজও মোস্তফা বাড়িতেই থাকে, বাসন্তীর কাজ ও সিদ্ধান্তকে সম্মান জানিয়ে। বাসন্তী মেয়ের বার্থডে উপলক্ষে বাসন্তী রঙের কাতান শাড়ি পরেছে। আঁচল গোছাতেই নাইম বাথরুম থেকে একটা তৈলা পরে বের হয়। স্ত্রীকে দেখে বিমোহিত হয়ে যায় সে। মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে যায় বাসন্তীর দিকে। অর্ধ ভেজা গায়ে জড়িয়ে নেয় নিজের বসন্ত কুমারীকে নিজের সাথে। কেঁপে ওঠে বাসন্তী। সে কি এক আবেশ প্রেমের। দিনদিনের কণ্ঠে কপট রাগ নিয়ে বলে, তৈরি হবে না? তোমার মেয়ে বিয়ের বয়সে হয়ে গিয়েছে, এসব ভীমরতি তোমাকে মানায় না জনাব। দিল তো বাচ্চা হেজি। তোমায় নিয়ে আমার অনুভূতি তো একটুও বয়স হয়নি বসন্ত, বরং আগে নেই নবজাতক, সতেজ ও মোহনীয়। তোমাকে দেখলে আজও উন্মাদ হয়ে যায় হৃদয়। বাসন্তী মৃদু হাসে। তখনই দরজা লাথি মেরে প্রবেশ করে বিহান ও নীতি। বাসন্তী চমকিত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নাইমকে। মাম্মা মাম্মা, মাগফিরাত ভাইয়া না আমাদের চকলেট নিয়ে গেছে। মাম্মা, এত করে বকে দিব নে। তোমরা এখন পাপার কাছে বসো, পাপা তোমাদের তৈরি করে দেখ, আমি ওদিকটা দেখে আসি। নাইমকে ইশারা করে চলে যায় বাসন্তী। নাইম কপাল চাপড়ে শুধায়, এক ছিল আমার নাহিবা যে আমাদের এক করেছিল, আর হলি তোরা যারা আমাদের একসঙ্গে দেখতেই পারিস না। চৈতালি বারবার নিজের শাড়ি ঠিক করছে। ফাহিমকে জিজ্ঞেস করছে ঠিক লাগছে কিনা। ফাহিম বেচারা সম্মতি জানাতে জানাতে বিরক্ত। মাকফিরাও তো বিরক্ত মায়ের এই আচরণে। অনিমেষের সাথে সাক্ষাৎ পার্টিতে চোখাচোখি হতে লজ্জায় চোখ নামিয়ে ফেলে অনিমেষ ও চৈতালি উভয়ই। ফাহিমের নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন অনিমেষ সাহেব? আলহামদুলিল্লাহ বেশ। ওই যে আমার স্ত্রীর সন্তান, দূরে দাঁড়িয়ে থাকা ভিয়নিকা ও অর্ণবকে দেখায় সে। পূর্ণতার কি অবস্থা? এই তো 2টা বছর হলো ওর স্বামী মারা গেছে। এমনি চাকরি বাকরি সব মিলিয়ে ভালোই আছে, মেয়েটা বাচ্চা নিয়ে। আহারে, মেয়েটা সারা জীবন কষ্টই পেয়ে গেল। দুঃখ প্রকাশ করলো ফাহিম। অনিমেষকে কেউ ডাক দেওয়ায় সে এক্সকিউজ মি বলে চলে গেল। ফাহিম পাশে ঘুরে দেখে চৈতালি রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে শুকনো ঢোক গিলে সে। কি হয়েছে? হাসার ভঙ্গিমায়। বেশ তো মায়া লাগছে ওই মেয়েটার জন্য। আবার মাঝে মাঝে বলে ওঠে তোমাকে বিয়ে না করে ওকে বিয়ে করলে ভালো থাকতাম। তো যাও না, বিয়ে করো না যে মেয়েটাকে। ফাহিম আলতো জড়িয়ে ধরে চৈতালিকে। আমি কখনো তোমায় ছাড়তে পারি বলো? বা তোমায় ছেড়ে থাকতে পারি? কেন? আমি তো কত খিটখিট করি, তোমাকে খোঁটা দিই বারবার, তবে হ্যাঁ, দুঃখ বোধ হয় আমার প্রায়শই তোমার আচরণে। তবে রাত্রিতে যখন ঘুমন্ত তোমার মুখশ্রী দেখি না বুকে, আর পাশে দেখি মাগফিরাতকে, সব ব্যথার উপশম হয়।
আর সবাই তো ভালো নিয়ে সংসার করে, আমি না হয় খারাপ নিয়েই থাকি। আমার কাছে তাই অনেক। চৈতালি ফাহিমের বুকে মাথা রাখে। সে ইচ্ছে করে তেমন আচরণ করে না। এত অভাব অনটন ও অনিশ্চয়তা দেখে অশান্ত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে তার মন। তখন নিজের নিয়ন্ত্রণে আর থাকতে পারে না সে, যা তা বলে ফেলে। তবে এই মানুষটার বিপরীতে একটা কথা উচ্চারণ করে না, সব সহ্য করে নেয়। একটু বাদেই নাইবা তৈরি হয়ে নিচে নেমে এলো। সবাই মিলে কেক কেটে নিল। আনন্দ উৎসবে কেটে গেল দিনটা। এখন সবার নিজ নিজ ঠিকানায় ফেরার পালা। দিন শেষে কেউ পেরেছে নিজের টক্সিক রিলেশনকে শুধরাতে, কেউ বা ব্যর্থ সৈনিক।